হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এসএসসি 26-এর সিলেবাস থেকে পদার্থবিজ্ঞানের এমসিকিউগুলো দেখব, যেখান থেকে বারবারই প্রশ্ন আসে। চলো দেখি সেই প্রশ্নগুলো কি। দেখো, প্রত্যেক বছরই মাত্রা থেকে একটা কোশ্চেন করে। ওকে, তাহলে দেখো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস প্লাস 2as। দেখো, এটা কি বলছে আমাদের 2as এর মাত্রা কত সেটা নির্ণয় করতে। ওকে, তাহলে দেখো as, তাহলে দেখো এ মানে কি ত্বরণ, এ মানে কি ত্বরণ। তার মানে দেখো এ ইকুয়ালটা আমরা লিখতে পারি ms ইনভার্স 2। ওকে, তাহলে এখানে m এর মাত্রা কি, m এর মাত্রা l, s এর মাত্রা কি t, এই দেখো ইনভার্স 2। ওকে, আর s ইকুয়াল টু কি লিখতে পারি, s ইকুয়াল টু l, এই যে, তাহলে আমরা লিখতে পারি l স্কোয়ার t ইনভার্স 2। ওকে, এই যে l স্কোয়ার t ইনভার্স 2। ওকে, পরেরটা দেখি। একটি তারের ব্যাসার্ধের পরিমাপে 1% ত্রুটি হলে, কত পার্সেন্ট, 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত। ওকে, তাহলে দেখো কত পার্সেন্ট দেওয়া আছে, 1% দেওয়া আছে। ওকে, আমরা জানি কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি জানি, a ইকুয়াল টু পাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা আপেক্ষিক ত্রুটি থেকে কি জানি কি, ডেল্টা a বাই a ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা r বাই r। ওকে, এখানে দেখো আটটা হচ্ছে কি, আটটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে প্রস্থচ্ছেদ বলছে না, তার মানে এই আটটা কি, আটটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তাহলে দেখো 2, এই এটা ত্রুটি কত দেওয়া আছে আমাদের, দেখো তো এই যে 1%। ওকে, তাহলে দেখো এই যে 1% ইকুয়াল টু 2%। তাহলে দেখো এই যে খ নাম্বার উত্তর। ওকে, বুঝতে পারছি। দেখি পরের প্রশ্নটা কি। পরের প্রশ্নটা দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্যের পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের বাঁক সংখ্যা 10। ওকে, তাহলে দেখো সর্বনিম্ন আমরা কত পর্যন্ত মাপতে পারি, 1 mm মিলিমিটার পর্যন্ত মাপা যায়। ওকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক থেকে কি লিখতে পারি আমরা, দেখো তো, ধ্রুবক থেকে লিখতে পারি 1 mm বাই n। ওকে, এই nটা হচ্ছে কি, এই nটা হচ্ছে আমাদের ভাগ সংখ্যা, ঠিক আছে, ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে দেখো ভাগ সংখ্যা কত আমাদের, 1 mm বাই কত 10, তাই না। তাহলে আমরা লিখতে পারি কত তোমার 0.1 mm। কিন্তু দেখো আমাদেরকে উত্তরে কি দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। তাহলে যদি আমরা এটাকে মিটারে নেই তাহলে কত আসবে, 0.001 m। তাহলে দেখো 0.001 m। ওকে, বুঝতে পারছি। এবার আসি আমরা পরের প্রশ্নে। দেখো, 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো, এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। ওকে, তাহলে দেখো এই যে 100 মিটার, মনে করি আমরা এটা কত 100 মিটার, এখান থেকে যদি একটা বস্তুকে নিচে ফেলে দেওয়া হয় তাহলে ভূপৃষ্ঠকে আঘাত করবে কত বেগে, সেটা আমরা বের করব। ওকে, তাহলে দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ওকে, তাহলে দেখো সেখান থেকে আমরা লিখতে পারি কি, ইউ কি আমাদের 0, ওকে, প্লাস 2gh। তাহলে দেখো তো লিখতে পারি কি, বি ইকুয়াল টু √2gh। ওকে, তাহলে দেখো এখানে আমরা
মানগুলো বসাই দিই 2 ইন্টু 9.8, এইচ এর মান কত, এই যে 100 মিটার। ওকে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে, 44 পয়েন্ট কত 27 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো তো 44.27 মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পারছি। তাহলে দেখো এই জিনিসগুলা আমরা খুব সহজেই যদি সূত্র জানি, আর এই সূত্রগুলো কিন্তু তোমাদের সিকিউর ক্ষেত্র লাগবে। ওকে, সিকিউর প্রশ্নের উত্তর দিতেও এই সূত্রগুলো ব্যবহৃত হয়। ওকে, দেখো তো এবার কি বলছে আমাদের, 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে। ওকে, তাহলে দেখো তো আমরা কোনো বস্তুকে খাড়া কত কিলোমিটার বেগে, 72 কিলোমিটার বেগে পার আওয়ারে নিক্ষিপ্ত করলে কত উচ্চতায় উঠবে। ওকে, প্রশ্নটা পড়ো। তাহলে দেখো আমরা সর্বোচ্চ উচ্চতায় বস্তু ওঠার সূত্রটা কি জানি, u²/2g। ওকে, তাহলে দেখো আমরা এই সূত্রটাই ব্যবহার করব। তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। এটা কিসে আছে আমাদের, কিলোমিটার পার আওয়ার আছে। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে কি পাবো, দেখো 72 ইন্টু 1000 বাই কত 3600। ওকে, তাহলে দেখো এটাকে কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কত আসতেছে আমাদের, একটু করো, করলে কত আসবে আমাদের তোমার 20। ওকে, তাহলে কত পাবো আমরা 20। এবার দেখো তো এই এইচের মান বসাই দাও এখানে, কত 20 স্কোয়ার 2 ইন্টু 9.8। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, ক্যালকুলেশন করো, তার মানে হচ্ছে 20 পয়েন্ট কত 4 মিটার। ওকে, তাহলে দেখো 20.4 মিটার, এই যে আমাদের উত্তর। দেখো খুবই ইজি। ওকে, জাস্ট একটু বুঝতে হবে। ওকে, দেখো পরেরটা দেখো, 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দ্রুত অতিক্রম করবে। এটার অ্যান্সারটা কি পারবা? এখানে দিয়ে কিসে দেওয়া আছে দেখো তো, কিলোমিটারে দেওয়া আছে, পার আওয়ারে বলছে আমাদেরকে প্রতি মিনিটে কত। জাস্ট দেখো 72 ইন্টু এটাকে কিসে নিব আমরা, জাস্ট তোমার মিনিটে নিব, তার মানে হলো কত 60। ওকে, তাহলে দেখো এটা কেটে দাও, কেটে দেওয়ার পরে কত আসতেছে, এটাকে যদি তুমি কাটাকাটি করো তার মানে হচ্ছে যায় 6 12 72, আর হচ্ছে যায় এই যে 1200 কিসে আছে আমরা দেখো মিটারে। ওকে, তাহলে দেখো এই যে 1200 মিটার একদম সহজভাবে বের করতে পারবা। আগে দেখতে হবে কি দেওয়া আছে এবং কি দেওয়া নাই, কি বের করতে হবে সেটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, একটি গাড়ির বেগ প্রতি মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে কত হলো 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে। তাহলে গাড়িটির ত্বরণ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, কি বের করতে বলছে, গাড়িটির ত্বরণ কত। ওকে, দেখো তো, তাহলে দেখো 2 মিনিটে স্থির অবস্থা থেকে কত মিনিটে, 2 মিনিটে বেড়ে কত হয়েছে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে। ওকে, গাড়িটির ত্বরণ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে, ইউ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো কত মিনিটে, 2 মিনিটে, তার মানে টি ইকুয়াল টু কি লিখতে পারি, 2 ইন্টু 60, তাহলে লিখতে পারি আমরা কত 120 সেকেন্ড। ওকে, ঠিক আছে, তাহলে দেখো আর ভি ইকুয়াল টু কত লিখতে পারি, দেখো ব্যাগ কত বেড়ে হয়েছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে আছে, আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিব। তাহলে দেখো ভি ইকুয়াল টু 90 ইন্টু 1000 বাই কত হবে 3600। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখো তো, $25 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো আমাদের কি বের করতে বলছে, ত্বরণ। তাহলে ত্বরণ সূত্র আমরা কি জানি, ত্বরণ সূত্র কি আমরা জানি,
এ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। ওকে, তাহলে দেখো আমাদের শেষ বেগ কত ছিল, কত হয়েছে বেড়ে, এই যে দেখো 90 থেকে আমরা যদি এটাকে পাই তাহলে কত পাইলাম 25। আদি বেগ কত ছিল 0, এই যে 0, আর যে সময় কত 120। ওকে, তাহলে করো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত বাইরে হবে দেখো 25 ভাগ হচ্ছে কত 120, তখন হচ্ছে যে দেখো 0.208 ওকে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 0.208 এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বের করতে পারছি, দেখো খুব ইজি। পরেরটা দেখো, একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটিতে ব্রেক চাপার পর 2 মিটার পার সেকেন্ড কি হচ্ছে আমাদের সেকেন্ড স্কোয়ার মন্দন হতে থাকে, 3 সেকেন্ড পর এর বেগ কত সেটা বের করতে বলতেছে। ওকে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, তোমার গাড়ির বেগ আছে কত 18 মিটার পার সেকেন্ড এবং মন্দন কত হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবং 3 সেকেন্ড পরে এর বেগ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, এই সূত্রটা কি আমরা জানি? অবশ্যই তোমরা জানো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে গাড়ির বেগ কত ছিল 18, এই যে দেখো 18 প্লাস তোমার চাপার পর কত মন্দন হতে থাকে, এই যে 2, মানে হচ্ছে যে তাহলে এটা কি হবে দেখো তো -2, যেহেতু মন্দন হতে থাকে। ওকে, আর টি কত সময় পরে বলছে 3 সেকেন্ড পর, তার মানে 3। তাহলে দেখো এটাকে বসাও, বসায় ক্যালকুলেশন করো, তখন 3 দুগুণে 6, 18 মাইনাস 6, তাহলে কত হচ্ছে আমাদের 12। ঠিক আছে, 12 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো 12 মিটার পার সেকেন্ড। ওকে, বের করতে পারছি, দেখো সবগুলোই পারবা ইনশাল্লাহ। জাস্ট তোমরা একটু দেখো, ভালোভাবে দেখো কি চাইছে এবং কি বের করতে হবে এবং কি দেওয়া আছে, এই জিনিসগুলো সবসময় মনে রাখতে হবে। তাহলে দেখো পরের প্রশ্নটা কি বলছে, কোনো স্থির বস্তুকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। ওকে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, ত্বরণ সৃষ্টি করতে, কি সৃষ্টি করতে ত্বরণ, এবং কত সময় পর, সময় চাইছে আমাদের, কত সময় পর তোমার এত বেগ প্রাপ্ত হবে। ওকে, তাহলে দেখো সেম আমাদের আগেরটার মতোই আমরা কি জানি দেখো তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, তাহলে দেখো এখান থেকে কি চাইছে আমাদেরকে বলো তো, সময় চাইছে। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি কি, তাহলে দেখো টি ইকুয়াল টু কি লিখতে পারি তোমার বি মাইনাস ইউ বাই কত এ। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কত দেওয়া আছে, এই যে 20, শেষ বেগ কত হয় আমাদের দেখো, শেষ বেগ কত 20, আদি বেগ কত 0। ওকে, আর ত্বরণ সৃষ্টি হয় কত 2, তাহলে এত ইকুয়াল টু দেখো তো কত সময় লাগবে, এই যে 10 সেকেন্ড। ওকে, এই যে দেখো 10 সেকেন্ড। তাহলে দেখো কত সময় পর এত বেগ হবে, 10 সেকেন্ড পর এত বেগ প্রাপ্ত হবে। ওকে, পরেরটা দেখি, একটি বস্তুকে জি ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে উহা কত উপরে উঠবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা নিক্ষিপ্ত ক্ষেত্রে কি জানি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। ওকে, দেখো আমরা বের করতে পারবো না, অবশ্যই পারবো। এবার দেখো কি বলছে, তার মানে কি ব্যাগে ছাড়বে, জি ব্যাগে ছাড়বে, তার মানে দেখো জি স্কোয়ার বাই 2g। তাহলে দেখো একটা জি কেটে দাও, তার মানে কি থাকতেছে জি বাই 2।
ওকে, এটা ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করলে কত আসবে দেখো 4.9 মিটার, মেবি এরকম কিছু আসবে। দেখো এই যে 4.9 মিটার, দেখছো অনেক সহজ। এবার দেখো একটি গাড়ির বেগ যথাক্রমে কত আছে এত এবং 0.8, 1.2, 1.6 হারে বাড়ছে। এক্ষেত্রে গাড়িটি চলছে। ওকে, তাহলে গাড়িটি কি হবে? সুষম ত্বরণ, সুষম ভরবেগ, সুষম বেগ, অসম ত্বরণ। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপেরও কোশ্চেন আসে, প্রায় প্রত্যেকটা ইয়েতে আসে। ওকে, তাহলে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, দেখো 0.8 থেকে যদি 0.4 বাদ দিই তার মানে কি থাকতেছে 0.4। ওকে, আবার দেখো 1.2 থেকে যদি 0.8 বাদ দিই তার মানে কি থাকতেছে 0.4। আবার 1.6 থেকে যদি 1.2 বাদ দিয়ে দিই তার মানে হচ্ছে কত 0.4। তার মানে দেখো এটা কি থাকতেছে, দেখো তো এটা কি দেওয়া আছে বেগ, মানে বেগ আমাদের কি হচ্ছে তোমার 0.4 আকারে কি করতেছে বাড়তেছে। ওকে, তাহলে দেখো এটা কি হবে দেখো তো, তার মানে এটা সুষম ত্বরণে চলতেছে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, পরেরটা একটু দেখি আমরা। 40 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে? একটু আগে কিন্তু এরকম একটা ম্যাথ করাইছিলাম, মনে আছে? ঠিক এই ম্যাথটাও তোমরা করবা। বলো তো এটার অ্যান্সার কত হবে, পারবা? দেখি পজ করে তোমরা বের করো তো, আমি এই পাকে করতে থাকি। তাহলে দেখো বি ইকুয়াল টু কি আছে √2 GH। ওকে, তাহলে দেখো এখানে মানটা বসায় দাও, জাস্ট 2 ইন্টু 9.8 আর কত এইচ কত তোমার 40 মিটার। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত বের হয়। তো মনে যদি দেই 28 মিটার পার সেকেন্ড। ওকে, দেখো 28 মিটার পার সেকেন্ড। ওকে, দেখো এরপরে দেখি প্রশ্নটা কি আছে। একটি বস্তুকে এত মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? দেখছো, মানে আমি তোমার বেগ থেকে গতি থেকে কিছু প্রশ্ন নিলাম, প্রায় সবগুলা প্রশ্নেই সেম সেম, ঠিক আছে, ভ্যালুগুলো চেঞ্জ করে দেয়। এই দেখো এরকম ম্যাথ আমরা করছি, তার মানে কত 19.6 মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে, তাহলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? তাহলে সর্বোচ্চ উচ্চতা কত জানি আমরা, H ইকুয়াল টু E²/2G। ওকে, আর এই কোশ্চেনগুলা তোমার হচ্ছে যে সিকিউর জন্য আমাদের ক্লাস আছে, পরবর্তী ক্লাসগুলো দেখলেই তোমরা মানে এই যে তোমার এই উচ্চতায় উঠলে এটার এক্সপ্লেনেশন করা আছে ওখানের মধ্যে, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা যে কোশ্চেন কই থেকে আসে। ওকে, দেখো তাহলে দেখো U²/2G, তোমার দেখো ইউর মান কত, এই যে ইউর মান 19.6 বসাই দাও আর ক্যালকুলেশন করো, দেখবা হয়ে গেছে। ওকে, এটা কি আর আমার করতে হবে? করতে হবে না আশা করি, ঠিক আছে? এটা কত হবে আমাদের, তোমার 19.6 হবে, 19.6 হবে রেজাল্ট। ওকে, 19.6 হবে রেজাল্ট, বুঝতে পারছি? ওকে, এবার দেখি একটি মোটরসাইকেলের বেগ এত থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার হলে গাড়িটির মন্দন কত হবে? তার মানে কি বের করতে বলছে আমাদের, দেখো তো মন্দন বের করতে বলছে। ওকে, তাহলে দেখো প্রথমে তার বেগ ছিল কত 30 মিটার। ওকে, 30 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ হয় কত তোমার 14 মিটার পার সেকেন্ড। ওকে, কত 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 সেকেন্ডে হয়েছে, 8 সেকেন্ডে হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এটা কি চাইছে, মন্দন চাইছে, তার মানে এ ইকুয়াল টু কি জানি আমরা, বলো তো ভি মাইনাস ইউ বাই কত টি। ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো ভি কত, ভি হচ্ছে শেষ বেগ কত 14 মাইনাস কত 30 বাই কত 8। ওকে, তাহলে দেখো এটা বের করো কত হয়। তার মানে কত হবে দেখো তো
মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেখো এখানে কি হবে, মাইনাস হবে, তার মানে এই যে দেখো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, বুঝতে পারছি। এই যে এটা কিন্তু মাইনাস হবে, এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, পরের প্রশ্নতে যাই। দেখো, এত কেজি ভরের একটি গাড়ি এত কিলোমিটার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে সেটা বের করতে বলতেছে। কি বের করতে বলতেছে? ভরবেগ। ওকে, তাহলে ভরবেগের সূত্র আমরা কি জানি দেখো তো, পি ইকুয়াল টু কি জানি, এমবি। ওকে, তাহলে দেখো তো এমটা কি, এমটা হচ্ছে কত, 1500, আর ইন্টু দেখো তো বেগটা কত, 72, তার মানে 72। দেখো 72কে আমরা কিসে নিব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তার মানে 72 ইন্টু 100/36। ওকে, তাহলে দেখো এটাকে এবার আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি বাহির হবে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পরে কত বাহির হবে, 3 ইন্টু 10⁴, ঠিক আছে, 3 ইন্টু 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এই যে দেখো কেজি মিটার পার সেকেন্ড, বুঝতে পারছি। ওকে, দেখি এবার পরের প্রশ্নটা কি দেওয়া আছে। দেখো, একটি বস্তুর উপর এত নিউটন বল, কত, 100 নিউটন বল সমব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে, এত কেজি মিটার পার সেকেন্ড হবে। ওকে, তাহলে কি দেওয়া আছে দেখো তো, কত বল সময়ব্যাপী ক্রিয়া করলে, কত বল, তার মানে এন বল কত সময়ব্যাপী, তার মানে কি চাইছে আমাদের দেখো তো, কত সময়ব্যাপী ক্রিয়া করলে, টাইম চাইছে আমাদের কাছে, তাই না? ওকে, তাহলে দেখো তো আমরা কি জানি, তোমার ভরবেগের নীতি অনুযায়ী আমরা কি লিখতে পারি, ডেল্টা পি ইকুয়াল টু এফটি। এফটি। ওকে, তাহলে দেখো তো এখানে আমাদের কি দেওয়া আছে, টি বের করতে হবে আমাদের। ওকে, তাহলে টি ইকুয়াল টু লিখতে পারি ডেল্টা পি বাই এফ। ওকে, তাহলে দেখো এটা দেওয়া আছে কত আমাদের, ডেল্টা পি কত দেওয়া আছে বলো তো, এই যে দেখো 10 কেজি মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে যে 10 আছে, ডেল পি কত দেওয়া আছে, কত বল, এই যে 100। ওকে, তাহলে দেখো এটা কত, 0.1 সেকেন্ড। ওকে, তাহলে দেখো 0.1 সেকেন্ড, বুঝতে পারছি। ওকে, এরপর প্রশ্নটা দেখি। দেখো, 10 কেজি বলের একটি স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত যদি প্রয়োগ করা হলো, তাহলে 20 সেকেন্ড পর বেগ কত হবে। ওকে, 10 কেজি বরের একটি স্থির বস্তুর উপর কত, এত নিউটন বল কত সেকেন্ড যাবত, 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলে, তাহলে 20 সেকেন্ড পর বেগ কত হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো এখানে কি একটা মিসিং আছে, দেখো তো এখানে ত্বরণটা মিসিং আছে, তার মানে যদি ত্বরণটা বের করে নেই আমরা, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, এফ বাই এম। ওকে, তাহলে দেখো এফ কত দেওয়া আছে, 20, 100 বাই হচ্ছে কত, এম, এম কত দেওয়া হলো, 10 কেজি। ওকে, তাহলে কত বের হলো এখানে দেখো তো, 20, তাই না, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন কি বের করতে বলছে, মানে 20 সেকেন্ড পর বেগ কত হবে, তার মানে ভি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু মানে আদি বেগ যেহেতু 0, তার মানে এটি লিখতে পারি আমরা। ওকে, তাহলে দেখো এ কত 20 আর টি কত সময় পরে, এই যে 20 সেকেন্ড পরে, তার মানে 20। ওকে, তাহলে দেখো তো কত বের হবে, 400 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই যে 400 মিটার পার সেকেন্ড সময় পর বেগ কত হবে, এত বেগ হবে, বুঝতে পারছি। ওকে, এবার আমরা পরের প্রশ্নতে যাব। তাহলে দেখো 20
মিটার পার সেকেন্ড ব্যাগে, এখানে একটু মিসিং হয়েছে, সেকেন্ড ব্যাগে একটি 50 গ্রাম বরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের কতটুকু পরিবর্তন হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো তার কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে। ওকে, এবং বলটির কি বের করতে হবে, ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো এই যে মনে করি এই হচ্ছে তার একটা দেওয়াল। ওকে, তাহলে দেখো একটা বল, এই বলটা তোমার কি করতেছে, ইউ আর ইউ বেগ নিয়ে কত 20 মিটার পার সেকেন্ড ব্যাগে এটাকে ধাক্কা দেয়। ওকে, ওকে, এবার দেখো সেটা কি করতেছে, আবার সে ফিরে আসতেছে না, এই যে এদিকে তো আবার ফিরে আসবে, তাই না? তাহলে তখন তার বেগটা কি হবে, দেখো তো, তখন তার বেগটা হবে, সরি, তখন তার বেগটা হবে কত, -20। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো ভরবেগের পরিবর্তন কতটুকু হবে, ডেল্টা ভি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এটা তো আমরা জানি, তাই না? জানি না আমরা? ওকে, এবার দেখো এটা কিসে আছে, গ্রামে আছে, তাই না? এটা কিসে আছে, গ্রামে আছে। ওকে, আমরা দেখো এখান থেকে কি করতে পারি, তোমার এমটা কমন নিলে কি থাকবো, ভি মাইনাস ইউ। ওকে, তাহলে দেখো এটা কিসে আছে, গ্রামে, তার মানে এটাকে যদি আমরা কেজিতে নেই তার মানে কি কত হবে, 0.05। ওকে, এবার দেখো ভির মান কত, ভির মান কত, 20, তাই না? তার মানে দেখো কত আসবে আমাদের, এই যে ভি ইকুয়াল টু শেষ বেগটা কত হবে, -20। ওকে, তখন দেখো মাইনাস কত, 20। ওকে, ওকে, এবার দেখো এই যে মাইনাস, আর হচ্ছে তোমার থাকবে কত, -20। ওকে, তাহলে দেখো 0.05, ওকে, মাইনাস মাইনাসে কী হিসেবে প্লাস, ইন্টু কত হবে, এটাকে গুণ করো, গুণ করলে হচ্ছে কত হচ্ছে দেখি তো আমরা, এসে মাইনাস কত হবে দেখো তো, মাইনাস 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 কত হবে, 40, তাই না? 40। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা করি 0.05 ইন্টু 40, তোমার কত হবে দেখো তো, 2 -2। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, -2 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তবে দেখো তো -2 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এখানে দেখো একটা মাইনাস মনে হয় মিস্টেক হয়েছে, তোমার এখানে মাইনাস হবে। ওকে, তখন হচ্ছে যে তোমার -2 কেজি মিটার পার সেকেন্ড। দেখো এটা আমরা কি করছি, যোগ করছি, তাই না? মাইনাস থাকবে, মাইনাস চলে আসবে, তার মানে হচ্ছে যে এখানে মিস্টেক হয়েছে। ওকে, মেবি যত সময় মিস্টেক হয়েছে, তার মানে 2 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? দেখো তো কোশ্চেনটা কি বুঝতে পারছি? ওকে, পরের প্রশ্নটা দেখি। 10 কেজি একটি স্থির বস্তুর উপর এত নিউটন বল, কত নিউটন বল? দেখো তো 1500 নিউটন বল। ওকে, কত কেজি বস্তুর উপর, 10 কেজি বস্তুর উপর এত সময়ব্যাপী কাজ করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত সেটা বের করতে বলছে। ওকে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত সেটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো তো এখান থেকে আমাদের কি মিসিং আছে, দেখো তো এখান থেকে মিসিংটা একটু দেখো, দেখো তো এটা পারবা কিনা, কি বের করতে বলছে দেখো তো, ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। এই যে ভরবেগের পরিবর্তন কত হবে সেটা বের করতে বলছে। ওকে, দেখো তো পারবা কিনা। দেখো এখান থেকে যদি আমরা ত্বরণটা বের করে নিই, তার মানে কি দেওয়া আছে, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এখান থেকে ত্বরণটা বের করে নিলে কত হচ্ছে, এ ইকুয়াল টু এফ বাই এম। ওকে, তাহলে দেখো তো এফ কত, এই যে 1500 বাই হচ্ছে এম কত, 10।
ওকে, তাহলে দেখো তো কত হয়েছে 150 মিটার পার সেকেন্ড, ওকে, স্কোয়ার। ওকে, এবার দেখো তো আমরা এখান থেকে যদি তার বেগ বের করে নিই, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তার মানে হচ্ছে দেখো আদি বেগ 0, তার মানে লিখতে পারি কত এটি, তার মানে এ কত, এ হচ্ছে 150 ইন্টু টি কত, দেখো তো কত সময়ব্যাপী, 0.15। ওকে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত বের হয় 22.5 মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পারছি। দেখো এখন হচ্ছে যে কি বলছে যে ভরবেগের পরিবর্তন, তার মানে ভরবেগের পরিবর্তন আমরা লিখতে পারি ডেল্টা পি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। ওকে, এখান থেকে এমটা কমন নাও, ভি মাইনাস ইউ। ওকে, তাহলে দেখো এম কত ছিল, এম ছিল 1500, তাই না, সরি এমটা কত ছিল, এমটা ছিল 10, তখন হচ্ছে 10। ওকে, তাহলে দেখো আর শেষ বেগ কত ছিল 22.5 মাইনাস ইউ কত ছিল 0। ওকে, তাহলে দেখো এটাকে একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত বের হবে, ক্যালকুলেশন করলে বের হবে তোমার 225, হ্যাঁ 225 মেবি 225 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো ভরবেগের পরিবর্তন পেয়ে গেলাম কত 225। ওকে, ওকে, এটাকে তুমি আরেকটাভাবে করতে পারো, দেখো এইভাবেও করতে পারো, আরেকটাভাবে তুমি করতে পারো, সেটা হচ্ছে যে কি বল ইনটু ক্রিয়াকাল, বল ইনটু ক্রিয়াকাল। ওকে, সেটা কি দেখো তো, বল ইনটু ক্রিয়াকাল। ক্রিয়াকাল দেখো, তাহলে বল কত দেওয়া আছে 1500 ইন্টু ক্রিয়াকাল কত 0.15 সেকেন্ড। ওকে, তাহলে দেখো তো 1500 ইন্টু 0.15, ওকে, তার মানে 225। ওকে, তাহলে তোমার এভাবেও মনে রাখতে পারো আর এভাবেও মনে রাখতে পারো। ওকে, ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড যাবৎ 22 নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুটি যে তলে চলছিল তার ঘর্ষণ বলের মান 2 নিউটন। ওকে, তার ঘর্ষণ বলের মান কত 2 নিউটন। ওকে, তাহলে দেখো তার নিট বল কত ছিল, নিট বল কত ছিল সেটা আমরা একটু বের করি। নিট বল ছিল কত, যেহেতু আমাদের ঘর্ষণ বল আছে, তো নিট বল ছিল 22 মাইনাস কত, এই যে ঘর্ষণ বলটা বাদ দিয়ে দাও 2, তাহলে কত ছিল 20 মিটার পার সেকেন্ড। ওকে, 20 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো, সরি নিট বল তো এটা। ওকে, এত নিউটন। ওকে, এবার দেখো এখান থেকে আমরা ত্বরণটা বের করে নিই, এ ইকুয়াল টু এফ বাই এম। ঠিক আছে, ত্বরণটা কত কত বের করলাম, এই যে 20 বাই এমটা কত 10 কেজি বাই 10 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে দেখো কি বলছে আমাদেরকে, আমাদের কাছে কি চাইছে বলো তো, 10 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে, 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো তোমার আমরা কি জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, তাহলে দেখো আদি বেগ কী থাকবে আমাদের 0। ওকে, তাহলে দেখো প্লাস এ কত 2 আর ইনটু দেখো কত সময় পরে 10 সেকেন্ড পরে,
তার মানে হচ্ছে ইন্টু 10। ওকে, তাহলে দেখো কত লিখতে পারি আমরা, তোমার 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? 10 সেকেন্ড পরে পরে বস্তুর বেগ কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা যাই। এবার দেখো 5 কেজি বরের একটি বন্দুক থেকে কত বরের, 5 কেজি বরের কত বেগ, এই যে 500 মিটার পার সেকেন্ড বেগে কত গ্রামের বুলেট, 20 গ্রামের ভরের একটি গুলি কত সেকেন্ড ধরে, 0.1 সেকেন্ড ধরে ছোড়া হলো। বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলছে আমাদেরকে। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানি, তাই না? মানে বন্দুকের ভর ইন্টু বন্দুকের বেগ প্লাস হচ্ছে যে গুলির ভর ইন্টু গুলির বেগ ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো এই সূত্র থেকে তোমার যা বের করতে মন চায় তুমি তাই বের করতে পারবা। তাহলে দেখো আমাদের কি এসেছে, বন্দুকের পশ্চাৎ বেগ। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কোনটা? এই যে এবি, এই যে এবি। ওকে, তাহলে দেখো এই ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি। এই যে ভি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এম ভি বাই এম। ওকে, তাহলে দেখো গুলির ভর কত, এই যে এত গ্রাম। ঠিক আছে, গুলির ভর কত, এত গ্রাম। তাহলে দেখো এটাকে আমরা যদি কেজিতে নেই তার মানে কত বাইর হবে, কেজিতে নিলে 20 ভাগ কত আমাদের 1000, 0.02, তার মানে কত হবে দেখো তো, মাইনাস আছে 0.02 ইন্টু বেগ কত বলছে, দেখো কত বেগে, এই যে কত বেগে, 500 বেগে, তাই না? এই যে 500 বেগে। ওকে, তাহলে দেখো বন্দুকের ভর কত, ঠিক আছে, বন্দুকের ভর কত, 5। ওকে, তাহলে দেখো এটাকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি বের হবে, ক্যালকুলেশন করো 0.02 ইন্টু 500 ভাগ কত হবে 5, তার মানে হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড। দেখো 2 মিটার পার সেকেন্ড কি আছে সামনে, মাইনাস আছে, তার মানে এই যে দেখো এই মাইনাস। বুঝতে পারছি, প্রশ্নটা কি বোঝা গেছে? ওকে, এবার আসি দেখো পরের প্রশ্নে কি বলা আছে। ওকে, দেখি 5 কেজি ভরের একটি বস্তুকে কত কেজি ভরের, 5 কেজি ভরের, ওকে, কত বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খালা উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতা এর যান্ত্রিক শক্তি কত হবে? তাহলে সর্বোচ্চ উচ্চতা কি হবে, এর যান্ত্রিক শক্তি কত হবে সেটা বের করতে বলতেছে। ওকে, তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা বের করতে পারি কত, কিন্তু যান্ত্রিক শক্তি কত হবে সেটা আমাদেরকে বের করা লাগবে। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় বিভব কি থাকবে, শূন্য থাকবে। কোনো বস্তুকে যখন আমরা উপর দিকে নিক্ষেপ করি তখন ওই বস্তুর প্রাথমিক অবস্থা কি থাকবে, বিভব শূন্য থাকবে। ওকে, তাহলে দেখো আমরা কি বের করতে, মানে সর্বোচ্চ যান্ত্রিক শক্তি কত হবে সেটা বের করতে হবে। তার মানে ই কে ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে দেখো হাফ এম কত দেওয়া আছে, 5 ইন্টু 5। ওকে, আর ভি দেওয়া আছে কত দেখো তো, 50, উপরে স্কোয়ার দিলাম স্কোয়ার। ওকে, এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখো তো কত বের হয়, দেখো 6250 জুল, এত বের হবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কি না? ওকে, খুবই সহজ। পরের প্রশ্ন দেখে কি আছে। ওকে, দেখো গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত হবে সেটা বের করতে হবে।
গতিশক্তি 9 গুণ হলে। ওকে ওকে আমরা দেখো আমরা একটা জানি কি তোমার গতিশক্তি ই কে সমানুপাতিক কাজ সমান তার বেগের বর্গের সমান, বেগের বর্গের সমান। ওকে তাহলে দেখো এখান থেকে লিখতে পারি কি ই কে বেরিয়ে আসে এস ভি কত ছিল 9, তার মানে দেখো এটাকে কত 3 স্কোয়ার লিখতে পারি আমরা। ওকে তাহলে দেখো 3 স্কোয়ার লিখলে কি হবে আমাদের 9 হবে, তখন কত গুণ হবে 3 গুণ হবে। বুঝতে পারছি? ওকে এটাকে কিন্তু দেখো এটাকে কিন্তু অনেক সময় আবার এভাবেও দিতে পারে, তোমার বেগ যদি 3 গুণ হয় তার মানে গতিশক্তি কত হবে, উল্টা দিতে পারে। বস্তুর বেগ যদি কত হয় 3 গুণ হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে সেটা বের করো, তখন আমাদের গতিশক্তি 9 গুণ হবে, এটা বের করব। ওকে ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। নিচের কোনটি শক্তির একক, নিচের কোনটি শক্তির একক? ঠিক আছে ওকে তাহলে দেখো তো শক্তি ইকুয়াল টু আমরা কি জানি, শক্তি ইকুয়াল টু আমরা লিখতে পারি ইকুয়াল টু এফ এস, তাই না? তাহলে দেখো এফ ইকুয়াল টু লিখতে পারি আমরা ওই যে মনে আছে তোমার মানে শক্তি কাজ, তার মানে হচ্ছে যে তোমার কাজ বল ইনটু দূরত্ব। ওকে বল ইনটু দূরত্ব। তাহলে দেখো এফ এস ইকুয়াল টু লিখতে পারি কত তোমার কেজি, একটু আগে আমরা অনেকগুলা করে আসছি এগুলা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, শক্তির একক কত আমাদের কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা দিতাম না, দেখো এটা কয়েকবার আসছে দেখো। ওকে তাই এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ওকে দেখো 40 কেজি ও 80 কেজি ভরের দুইজন ব্যক্তি যথাক্রমে কত 8 মিটার পার সেকেন্ড এবং হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, দুজনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ওকে একটা তো হচ্ছে দেখো এত কেজি, তার মানে একটু মানে তোমার হেলদি, কিন্তু হচ্ছে যে দেখো আবার তার বেগও কি কম। ঠিক আছে আবার দেখো এ হচ্ছে তোমার একটু কম আর হচ্ছে যে তার বেগও একটু বেশি। ওকে তাহলে দেখো এই দুইজন ক্ষেত্রে আমরা কি হয় সেটা আমরা দেখব। ওকে তাহলে দেখো ই ওয়ান তার মানে হচ্ছে যে তোমার প্রথম ব্যক্তির ক্ষেত্রে ই ওয়ান ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তোমার দেখো তো হাফ তোমার এম কত 40 আর হচ্ছে ভি কত তার বেগ কত ছিল 8। ওকে এটা করার পর কি মানে কত বাহির হয়, তার শক্তি কত বাহির হবে 1280 জুল। ওকে কত বাহির হবে 1280 জুল, এটা স্কোয়ার আছে। ওকে 1280 জুল। ওকে এবার দেখো তো ই টু এর ক্ষেত্রে কি পাবো হাফ এম বি স্কোয়ার, তার মানে হাফ এম কত 80 ইন্টু বি কত 4 স্কোয়ার। ওকে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত বাহির হবে 640 জুল। ওকে তাহলে দেখো আমরা লিখতে পারি কি ই ওয়ান ই টু ইকুয়াল টু তোমার 1200 কত 80/640। ওকে তাহলে দেখো এটাকে কাটলে কত হচ্ছে 2। ওকে তাহলে দেখো ই ওয়ান বাই ই টু, তার মানে আমরা লিখতে পারি কি দেখো ই ওয়ান ইকুয়াল টু লিখতে পারি 2 E2। ওকে তাহলে দেখো আমাদের এই ই ওয়ানটা তার মানে হচ্ছে যে তোমার একম বস্তুটা দেখো তো এই যে তোমার একম ব্যক্তিটা কি হবে তোমার একম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ, দেখো দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এটা। বুঝতে পারছি? তাহলে আমরা এই জিনিসগুলো কিভাবে বের করবো অবশ্যই এখানে দেখলে বোঝা যাচ্ছে যে সে কি হবে। ওকে পরবর্তীতে আমরা যাই। দেখো 1 মিটার লম্বা একটি সুতোয় 30 গ্রাম বরের একটি ইটের টুকরো ঝুলিয়ে দিলে দোলনকাল কত সেটা বের করতে হবে। ওকে তার মানে হচ্ছে যাই তোমার যদি এই যে কত মিটার 1 মিটারের যদি এখানে যদি একটা ইট যদি ঝুলিয়ে দেই কত গ্রামের 30 গ্রামের। ওকে তাহলে
ওই ইটের টুকরো ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে টি ইকুয়াল টু আমরা কি জানি দেখো তো, টি ইকুয়াল টু আমরা জানি 2 পাই রুট এল বাই কি জানি বলো তো, জি। ওকে, দোলনকালের সূত্র থেকে আমরা কি জানি, টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি। তাহলে দেখো এখানে বসাই দাও, তো মানে 2 পাই রুট এল এর মান কত দেখো তো, এই যে 1 মিটার বাই জি কত, জি হচ্ছে 9.8। ওকে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। ওকে দেখো 2.007 সেকেন্ড বাই রয়েছে। ওকে, তার মানে হচ্ছে যাই 2 সেকেন্ড, প্রায় 2 সেকেন্ড। তার মানে আমাদের যেহেতু এখানে তার কাছাকাছি আছে 2 সেকেন্ড, দিলাম 2 সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যাই কি দেখো, এই যে দোলনকালটা মানে কোনো ভরের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে, তার দৈর্ঘ্যের উপর। ওকে, তার দৈর্ঘ্য কত দেওয়া আছে সেই সূত্রের উপর অথবা তার দৈর্ঘ্যের উপর। ওকে, তাহলে দেখো আমাদের এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দেখো নিচের তত্ত্ব থেকে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও। একটি সূর্যলাকার কম্পাঙ্ক 2 কিলোহার্টজ, এটা একবার আসছে কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে, সেজন্য আমি এটা নিয়ে নিছি। এবং হচ্ছে যে তোমার এটা থেকে আবার সিকিউতে কোশ্চেন আসতে পারে এই টাইপের, সেজন্য এই ম্যাথটা জরুরি। ওকে, তো দেখো সূর্যলাকা থেকে সৃষ্ট শব্দবায়ু মাধ্যমে এত মিটার বেগে গমন করতে পারে, তাহলে সূর্যলাকা থেকে সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল কত সেটা বের করতে বলছে। ওকে, তো আমার কম্পাঙ্ক দেওয়া আছে এবং বায়ু মাধ্যমে এত বেগে গমন করলে ভি দেওয়া আছে, তার মানে হচ্ছে যে কি বলছে আমাদেরকে, সূর্যলাকা থেকে সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এফ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 কিলোহার্টজ, 2 কিলোহার্টজ। ওকে, এটাকে যদি আমরা হার্টজে নেই তাহলে কি লিখতে পারে দেখো তো, 1000 গুণ করে দাও, তার মানে হচ্ছে যে কত, 200 হার্টজ। ওকে, কিলো হার্টজকে আমরা হার্টজে নিয়ে গেলাম। ওকে, এবার দেখো কি বের করতে হবে, টি ইকুয়াল টু আমরা কি জানি, টি ইকুয়াল টু 1/f, তাই না, 1/f। ওকে, তাহলে দেখো এই যে এফ বসাই দাও, 1 বাই এত, তাহলে কত বের হবে দেখো তো, বের হবে 0.0005। ওকে, এত সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে আমাদেরকে কী বের করতে বলছে দেখো তো, সূর্যলাকা থেকে সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল কত সেটা বের করো। তাহলে পর্যায়কালটা কী জানি আমরা, টি ইকুয়াল টু 1/f, তার মানে হচ্ছে যে এফটা বসাই দাও। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কোনটা, এই যে এটা, বুঝতে পারতেছি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো পরের প্রশ্নটা কি বলছে, পরের প্রশ্নটা বলছে সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে যান্ত্রিক মানে এটা কি যান্ত্রিক তরঙ্গ বা তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এই ম্যাথটা এই কোশ্চেনটা আমি রাখছি, এবং সে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গপাত সৃষ্টি হয় কিনা, নিচে কোনটি হবে সেটা বের করো। ওকে, তাহলে দেখো এটা একটা যান্ত্রিক তরঙ্গ একটা আমরা পাইলাম, এবার তরঙ্গ দৈর্ঘ্য এত কিনা সেটা আমরা বের করব। ওকে, তাহলে দেখো সেটা আমরা কিভাবে বের করব, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে, তাহলে দেখো আমাদের এখানে তার মানে আমরা ল্যামডা বের করে নেই, তাহলে ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি কি, ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি ভি বাই এফ। ওকে, ভি বাই এফ। ওকে, তাহলে দেখো তো ভি ছিল কত, এই যে ভি ছিল কত, ভি ছিল 340 মিটার পার সেকেন্ড ব্যাক। ওকে, তাহলে দেখো 340 মিটার বাই এফ কত বের করলাম আমরা, এফ বের করলাম 2000। ওকে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ল্যামডা বের হবে কত, 0.0 কত, এই যে 17, 0.17। ওকে, এত মিটার। ওকে, তাহলে দেখো এটাও আমরা পাইছি। ওকে, তাহলে দেখো সেক্ষেত্রে যেহেতু আমাদের তোমার এটি যান্ত্রিক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সৃষ্টি হয়, তাহলে আমাদের
এই যে অ্যান্সারটা হবে 1 এবং 2 ক নাম্বারটা। ওকে, পরের প্রশ্নটা কি দেখি। ওকে, একটি শব্দ তরঙ্গ বাতাসে এত সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে। তাহলে কত? 5 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে। তরঙ্গটির এত মিটার হলে, তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার হলে কম্পাঙ্ক কত সেটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো কি দেওয়া আছে এখানে আমাদের, বাতাসে এত সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে। ওকে, তার মানে তার দূরত্ব দেওয়া আছে, টি দেওয়া আছে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার হলে ল্যামডা দেওয়া আছে, কি বলছে, কম্পাঙ্ক বের করতে বলছে, মানে এফ কত সেটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের বেগটা নাই, তার মানে বেগ বের করার জন্য আমরা কি জানি, এস ইকুয়াল টু ভিটি। ওকে, তার মানে দেখো এখান থেকে আমরা বেগটা বের করে নিই, ভি ইকুয়াল টু লিখতে পারি এস বাই টি। তখন দেখো এস কত, এস হচ্ছে যে 1750। ওকে, আর হচ্ছে যে টি কত, কত সময় ধরে, 5, তাই না? তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করো, 1750 আর হচ্ছে যে বাই 5, তাহলে কত হলো, 350 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমরা জানি কি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে, তাহলে দেখো আমাদের কি বের করতে হবে, তোমার এফ বের করতে হবে। ওকে, তাহলে এফ ইকুয়াল টু কি লিখতে পারি, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ওকে, তাহলে দেখো ভি কত, 350 বাই ল্যামডা কত, ল্যামডা আমাদের দেওয়া আছে, তাই না, তরঙ্গ দৈর্ঘ্য 0.5, 0.5। তাহলে দেখো তো কত বের হয়, কত বের হবে বলো তো, 350 বাই ভাগ 0.5, তার মানে হচ্ছে 700 মিটার পার, 700 হার্জ, সরি 7 হার্জ। ওকে, তাহলে দেখো তো এই যে এত হার্জ, বুঝতে পারছি। দেখো জাস্ট একটু খেয়াল করতে হবে যে কি দেওয়া আছে, কি বের করতে হবে আর কি মিসিং, এই জিনিসগুলো একটু বুঝতে পারলেই, আর যে প্র্যাকটিস করো, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন এবং আগের প্রশ্নগুলা প্র্যাকটিস করো, প্র্যাকটিসের উপরে আসলে কিছুই তোমাকে মনে রাখতে পারবে না হলে। ওকে, প্র্যাকটিস করলে দেখবা যে সবই সহজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শব্দের বেগ কত এটা বের করতে বলতেছে আমাদেরকে। ওকে, শব্দের বেগ কত সেটা বের করতে বলতেছে। তাহলে দেখো তো আমরা জানি কি, ভি ভেরিয়েসেস রুট টি। ওকে, রুট টি, ঠিক আছে। ওকে, এবার দেখো তো আমরা যদি লিখতে চাই, তার মানে সাথে তোমার যেহেতু কি এত শব্দের বেগ কত হয় সেটা আমরা বের করব। আমরা এটাতে ক্যালকুলেশন করলে আমাদের একটা বের হবে, সেটা হচ্ছে গিয়া তোমার v1 বাই v2 ইকুয়াল টু রুট t2 বাই রুট t1। ওকে, তাহলে দেখো এখানে আমাদেরকে বের করতে বলছে কি, তোমার হচ্ছে যাই, যেহেতু এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শব্দের বেগ কত সেটা বের করতে বলতেছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শব্দের বেগ কত সেটা বের করতে বলতেছে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা এই সূত্র দিয়া করতে পারবো, হ্যাঁ, তবে সবচেয়ে বেটার হবে কি, যদি দেখো আমরা একটা সূত্র দিই, সেটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু 330 প্লাস হচ্ছে যায় 0.6 টি। ওকে, যদি এটা মনে রাখো, দেখো 330 এটা হলো কি বাতাসে শব্দের বেগ, প্লাস হচ্ছে যায় 0.6 ইন্টু কত, 40 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করো, 330 প্লাস হচ্ছে তোমার কত, 0.6 ইন্টু 40, 300, দেখো কত পাইতেছে, 354, মানে 354, ওকে, মিটার পার সেকেন্ড। দেখো এখানে 353 আছে, 350 আছে, 332 আছে, 362 আছে। তখন দেখো সবচেয়ে কাছাকাছি কোনটা আছে,
সবচেয়ে কাছাকাছি আছে কত 353। ওকে 354 বাড়িয়েছে 353 মিটার পার সেকেন্ড, মানে অ্যান্সার হবে এটা। ওকে এখানে দেখো এটা মানে আমরা বাতাসের বেগ শব্দের বেগ কত ধরি 331 ধরি 300 তোমার 32 ধরি। ওকে তাহলে মানে হচ্ছে যাই মাঝে মাঝে এই জন্য আমাদের অ্যান্সারগুলা প্রায় কাছাকাছি থাকবে, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার পাবো, জাস্ট এক্স্যাক্টলি অ্যান্সার পাবো না। ওকে তাহলে আমরা ওই অনুযায়ী ধরে নিতে পারবো। আর যদি এইভাবে করো তাহলে মানে হচ্ছে যে তোমার মানে একদম যে অ্যান্সারটা সেটাই পাবা। ওকে ওকে দেখি পরের প্রশ্নটা দেখি। শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 250 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত সেটা বের করো। ওকে তাহলে কি বের করতে বলছে, পর্যায়কালটা বের করতে বলছে। পর্যায়কাল কি বলো তো, টি, তাই না? ওকে তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তারপর কত তরঙ্গ দৈর্ঘ্য কত এত সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে, পর্যায়কাল কত এটা বের করতে হবে। ওকে তাহলে দেখো এখান থেকে ভি ইকুয়াল টু কি জানি আমরা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে তাহলে দেখো আবার লিখতে পারি কি, দেখো তো এফ ইকুয়াল টু আমরা কি জানি, দেখো তো এফ ইকুয়াল টু আমরা সরি এফ ইকুয়াল টু কি লিখতে পারি, এফ ইকুয়াল টু লিখতে পারি 1/t। ওকে তখন দেখো তো ভি ইকুয়াল টু 1/t ইন্টু ল্যামডা। ওকে তাহলে আমাদেরকে কী বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে টি। তখন সেটা দেখো তো পর্যায়কাল টি ইকুয়াল টু লিখতে পারি ল্যামডা বাই বি। ওকে তাহলে দেখো তো ল্যামডা কত দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য 250 সেন্টিমিটার, 250 সেন্টিমিটার। ওকে ওকে এটাকে যদি আমরা তোমার মিটারে নিই তার মানে কত হবে, 250 সেন্টিমিটারকে মিটারে নাও, আর হচ্ছে যে কত 340, তাই না? ব্যাগ দেওয়া আছে কত 340। ওকে এটাকে মিটার নিলে 2.5 মিটার হয়ে যাবে। ওকে ঠিক আছে তাহলে দেখো এটাকে যদি এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি পাবো আমরা, টু পয়েন্ট ফাইভ বাই কত 340, 7.35। দেখো 7.35 ইন্টু 10 ইনভার্স 2 ইন্টু 10 ইনভার্স 3। ওকে 7.35 ইন্টু 10 ইনভার্স 3, এই যে দেখো আমাদের তোমার এই যে দেখো এই হচ্ছে অ্যান্সার, এত সেন্টিমিটার। ওকে বুঝতে পারছি, এটাকে যে মিটারে নিয়ে নিবা, এটা সেন্টিমিটারে আছে, মিটারে নিয়ে নিবা। ওকে ঠিক আছে পরের প্রশ্নটা দেখি কি দেওয়া আছে। চিত্রে প্রদর্শিত দূরত্ব অতিক্রম করতে তরঙ্গে 6 সেকেন্ড সময় লাগে। তরঙ্গটির কম্পাঙ্ক কত, দেখো এইখান থেকে এ থেকে বিতে আসতে তার সময় লাগে কত 6 সেকেন্ড। ওকে তাহলে দেখো এ থেকে বিতে যেতে সে পূর্ণ কম্পাঙ্ক কতটা দিছে, ঠিক আছে, পূর্ণ কম্পাঙ্ক কয়টা দিছে, এই একটা দিছে, এই একটা, এই একটা, তিনটা। ওকে তখন দেখো তো 3 ল্যামডা, 3 ল্যামডা আমাদের সময় লাগে পূর্ণ কম্পন দিতে সময় লাগে কত সেকেন্ড, 6 সেকেন্ড, ঠিক আছে। একটা দিতে কত লাগবে 6/3, তার মানে হচ্ছে 2 সেকেন্ড। ওকে তাহলে দেখো কত বের হবে 2। ওকে তাহলে দেখো তো কি বলছে আমাদেরকে সময় লাগে, তাহলে তরঙ্গটির কম্পাঙ্ক কত, তাহলে কম্পাঙ্ক কত আমরা জানি এফ ইকুয়াল টু 1/t, এফ ইকুয়াল টু 1/t। তখন দেখো তো 1 বাই কত সময় লাগে 1/2 ইকুয়াল টু কত 0.5 হার্টজ। ওকে তখন দেখো তো এই যে 0.5 হার্টজ। বুঝতে পারছি। ওকে দেখি পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্নটা বললো তোমার উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। একজন বালক 18 মিটার গভীরতা বিশিষ্ট, কত গভীরতা 18 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপের কাছে দাঁড়িয়ে শব্দ উৎপন্ন করলো। ওকে তাহলে দেখো
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বাধিক কত গভীরতা কমালে সে প্রতিধ্বনি শুনতে পাবে? ওকে, তাহলে দেখো কুয়ার গভীরতা কত ছিল? 18 মিটার। ওকে, তাহলে দেখো কত ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসে সর্বাধিক কত গভীরতা কমালে সে প্রতিধ্বনি শুনতে পাবে। ওকে, তাহলে দেখো প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হচ্ছে কত? মানে ন্যূনতম দূরত্ব হচ্ছে কত আমরা জানি, ডি ইকুয়াল টু তোমার BT/2, মানে BT ইকুয়াল টু 2D। ঠিক আছে, তো দেখো ন্যূনতম দূরত্ব হচ্ছে কত? এত। তাহলে দেখো এখান থেকে আমরা বসাই ভি ইকুয়াল টু কত? তোমার ভি এর মান কত? ভি এর মান হচ্ছে যায় 330। কারণ কি বললো তো, দেখো তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মানে কত গভীরতা কমালে সে প্রতিধ্বনি শুনতে পাবো, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 330 আমরা জানি। ওকে, তাহলে ইনটু হচ্ছে কত দেখো তো টি, দেখো তোমার সে প্রতিধ্বনি শুনতে পাবে সর্বাধিক কত গভীরতা কমালে সে প্রতিধ্বনি শুনতে পাবে। ঠিক আছে, তাহলে দেখো ও সময় লাগতে আমাদের সময় পৌঁছাতে তার সময় লাগবে কত? 0.1 সেকেন্ড। এই যে এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, 0.1 সেকেন্ড/2। ওকে, এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি বেরো দেখো তো, ক্যালকুলেশন করো 330 ইন্টু 0.1/2 16.5। ওকে, ঠিক আছে। দেখো এখন হচ্ছে যায় কি আমাদের ন্যূনতম দূরত্ব কত হবে, সে শুধু শব্দ শুনতে চায়, মানে 16.5 মিটার, কিন্তু ওটার গভীরতা কত দেওয়া আছে? 18 মিটার। তাহলে কতটুকু কমালে সে আবার প্রতিধ্বনি শুনতে পাবে? ওকে, কতটুকু কমালে, তার মানে দেখো 18 থেকে 18 মাইনাস 16.5 বাদ দাও, তাহলে কত হবে তোমার? 1.4 মিটার। ওকে, 1.4 মিটার গভীরতা কমাতে হবে। তার মানে 1.4 মিটার যদি কমায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে। এই যে 1.4 মিটার কমাতে হবে। ওকে, বুঝতে পারছো? এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু এটাও চাইতে পারে। ওকে, যে ন্যূনতম কত দূরত্ব হলে সে প্রতিধ্বনি শুনতে পাবে, কিন্তু এখানে বলা যায় ন্যূনতম কত দূরত্ব কমাতে হবে। ওকে, একই কথা। ওকে, দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে তার কত সময় লাগবে? তার মানে হচ্ছে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে তার কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। আগের প্রশ্নটাই তাহলে আমরা জানি কত, দেখো তো বি ইকুয়াল টু 330 প্লাস হচ্ছে 0.6T। দেখো একদমই সহজ একটা রাখবা, সূত্র মনে রাখবা, জাস্ট যেভাবে আসবে শুধু দিয়ে দিবা। তার মানে 330 প্লাস 0.6 ইন্টু কত? 20। ওকে, ক্যালকুলেশন করে কত আসে? তার মানে দেখো ক্যালকুলেশন করলে কত পাবো আমরা? 330 প্লাস এত, তার মানে হচ্ছে 342। ওকে, মিটার বার সেকেন্ড। ঠিক আছে, এবার বলছে আমাদের কি, দেখো তো সে তা শুনতে তার কত সময় লাগবে, তার মানে টি ইকুয়াল টু কি জানি আমরা? টি ইকুয়াল টু 2D/V। ওকে, 2D/V, ওই যে আমরা ন্যূনতম দূরত্বের সূত্র থেকে আমরা এটা পাই। ওকে, তাহলে দেখো এখান থেকে লেখো 2 ইন্টু তোমার ডি কত ছিল? এই যে 18। এই যে মানে আগের প্রশ্নতে যাও, যে ডি ছিল কত? এই যে 18 মিটার। ওকে, তাহলে দেখো ভি কত ছিল? তার মানে এই যে ভি বের করে নিলাম 342। ওকে, এটাকে করো 0.1 সেকেন্ড। ওকে, 0.1 সেকেন্ড, এই যে অ্যান্সার। ওকে, বুঝতে পারছি? ওকে, পরের প্রশ্নতে যাই। দেখো পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 সেন্টিমিটার। একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সেন্টিমিটার সেটা বের করো। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমাদের একটা তরঙ্গ। ঠিক আছে, ওকে, তাহলে দেখো কি বলছে, পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব কত? 2 সেন্টিমিটার। তখন দেখো এই যে এইখান থেকে
এখানকার দূরত্ব কত 2 সেন্টিমিটার, তার মানে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু কত 2 সেন্টিমিটার। ওকে ওকে, এবার বলছি কি দেখো তো, একটি তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গ পাদের, তার মানে পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সেটা বের করতে বলছে। ওকে, তখন দেখো এই যে এখান থেকে এই যে এটার দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, তাহলে দেখো এটা যদি আমাদের ল্যামডা হয় তাহলে এটা কি হবে আমাদের ল্যামডা বাই 2, এটা হবে কত ল্যামডা বাই 2। ওকে, তাহলে দেখো এই যে আমাদের ল্যামডা যদি 2 সেন্টিমিটার হয় তার মানে হচ্ছে কত ল্যামডা বাই 2 কত হবে, তোমার দেখো তার অর্ধেক, তার মানে হচ্ছে তার অর্ধেক কত হবে 2, তার মানে হচ্ছে কত লিখতে পারি আমরা 1 ইকুয়াল টু 1, তার মানে লিখতে পারি কত 1 সেন্টিমিটার। দেখো বুঝছি কিনা। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখি। বাতাসে শব্দের বেগ এত মিটার পার সেকেন্ড হলে একটি বস্তু বাতাসের যে শব্দ সৃষ্টি করে তার দৈর্ঘ্য কত এত সেন্টিমিটার, এর পর্যায়কাল কত সেটা বের করতে বলছে। ওকে, তাহলে অত শব্দের বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এর পর্যায়কাল কত সেটা বের করো। পারবা কিনা দেখো বলো তো। তরঙ্গ দৈর্ঘ্য আছে, শব্দের বেগ আছে, তার মানে কি বের করবা, তার পর্যায়কাল বের করবা। ওকে, তোমার দেখো বি ইকুয়াল টু কি জানি আমরা, বি ইকুয়াল টু এফ ল্যামডা, লেখো বি ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে, তোমার দেখো আমাদের ভি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 1/t, এফ ইকুয়াল টু 1/t ইন্টু ল্যামডা। ওকে, তোমার দেখো তো আমাদের কী বলছে পর্যায়কাল বের করতে হবে, তোমার হচ্ছে যায় ল্যামডা বাই বি। ওকে, এখানে দেখো তো ল্যামডা কত দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য যে 1200 এত সেন্টিমিটার, এটাকে তোমার ইয়েতে নাও, তরঙ্গ দৈর্ঘ্যকে মিটারে নাও, মিটারে নিয়ে শব্দের বেগ বসাও, শব্দের বেগ যা মিটার পার সেকেন্ড বেগ আছে বসাও, বসালে একটা উত্তর পাবে, দেখো সেটা কত বের হয়। ওকে, তখন হলো 0.35, তখন কত বের হবে দেখো তো, ল্যামডা হচ্ছে কত এত সেন্টিমিটার, তাই না 1200 ইন্টু, এটাকে মিটারে নাও, মিটারে নিতে হবে 28, তখন হচ্ছে কত 28কে আবার আমরা যদি বসাই তাহলে কত পাবো এত, তো মনে হচ্ছে যে তোমার দেখো 0.0357 এত সেকেন্ড। ওকে, এই যে দেখো এত সেকেন্ড, পর্যায়কাল কত এত সেকেন্ড। পারবো না, দেখো এগুলা দিয়ে কিন্তু কি কোশ্চেনগুলো যদি তোমার একটু বুঝো এবং তোমার সূত্রগুলো যদি মনে রাখতে পারো এবং তার ব্যবহার শিখো তাহলে আর কোনো সমস্যা হবে না। আশা করি সবগুলোর অ্যান্সার তোমরা করতে পারবা। ওকে, তাহলে দেখো 5 সেন্টিমিটারের একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2 সেন্টিমিটার হলে বস্তুটির বিবর্ধন কত সেটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো বিবর্ধন বের করতে হবে, তার মানে হচ্ছে দেখো আমরা বিবর্ধনের সূত্রটা কি জানি, এম ইকুয়াল টু তোমার বস্তুর উচ্চতা বাই কি লিখতে পারি আমরা দেখো তো প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা। ওকে, তাহলে বস্তুর উচ্চতা বাই প্রতিবিম্বের উচ্চতা। ওকে, তাহলে দেখো এখানে আমাদের বস্তুর উচ্চতা কত দেওয়া আছে, তাহলে দেখো এত সেন্টিমিটার বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে প্রতিবিম্বে এত সেন্টিমিটার হলে বস্তুর বিবর্ধন বের করো। ওকে, তাহলে দেখো আমরা এখানে তোমার বস্তুর উচ্চতা কত দেওয়া আছে 2 সেন্টিমিটার, আর প্রতিবিম্বের উচ্চতা দেওয়া আছে কত 5। ওকে, তাহলে দেখো কত হয় 5, তাহলে কত হবে 0.4 মিটার। ওকে, তখন দেখো তো 0.4 মিটার, বুঝতে পারছি। এবার দেখো তো অবতল দর্পণ হতে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে তোমার 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়, দর্পণটির ফোকাস দূরত্ব কত সেটা আমরা বের করব। ওকে, তাহলে দেখো আমরা জানি কি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f।
ওকে, তাহলে দেখো ইউ হচ্ছে কি বলতো, ইউ হচ্ছে দর্পণ হতে বস্তুর দূরত্ব, ই হচ্ছে কি দর্পণ হতে বস্তুর দূরত্ব, আর বি হচ্ছে কি বলতো দর্পণ হতে বিম্বের দূরত্ব। ওকে, আর এফ হচ্ছে কি আমাদের ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি দেওয়া আছে আমাদের, মানে দর্পণ হতে এত সেন্টিমিটার দূরে, ঠিক আছে 30 সেন্টিমিটার দূরে দর্পণ হতে। ওকে, আর হচ্ছে যে তোমার দেখো তো বস্তু রাখলে এত সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব, তার মানে প্রতিবিম্ব কত আবার 30 সেন্টিমিটার। তার মানে দেখো তো আমরা লিখতে পারি কি 1/30 প্লাস হচ্ছে যাই 1/30 ইকুয়াল টু 1/f। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি বের হবে তোমার f ইকুয়াল টু কত পাবো, f ইকুয়াল টু পাবো 14.9 সেন্টিমিটার। ওকে, আর এটাকে যদি আমরা দেখো সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার বের হলো, কিন্তু আমাদেরকে কিসে নিতে হবে, মিটার নিতে হবে। তার মিটার নিতে হলে কি করতে হবে, দেখো 0.15 মিটার। ওকে, তখন 0.15 মিটার, বুঝতে পারছো? ওকে, পরবর্তী প্রশ্নটা দেখি। একজন ব্যক্তির উচ্চতা এত সেন্টিমিটার এবং পূর্ণ বিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল দর্পণের প্রয়োজন। ওকে, তাহলে দেখো এটা আমরা সবসময় জানি সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। দেখো ওই বিম্বের তোমার হচ্ছে পূর্ণ বিম্ব দেখার জন্য কমপক্ষে দৈর্ঘ্য তার অর্ধেক লাগে, কি লাগে, তার অর্ধেক লাগে। ওকে, তার মানে আমরা কি লিখে জানি এল ইকুয়াল টু কত দেওয়া আছে 168/2। তাহলে দেখো কত হবে, 84 সেন্টিমিটার। কি হবে 84 সেন্টিমিটার, তার মানে দেখো তো 84 সেন্টিমিটার, এই যে 84 সেন্টিমিটার। ওকে, সবসময় মনে রাখবা। তার মানে হচ্ছে যে কোনো পূর্ণ বিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল দর্পণের প্রয়োজন, তার অর্ধেকের। ওকে, তার উচ্চতার অর্ধেকের। দেখো এখানে কি আছে আমাদের, দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠন করে। ওকে, এই দর্পণের মেরু হতে কত টুকু বিম্ব গঠন করবে সেটা আমাদের দেখাতে হবে। তার মানে দেখো তো এখানে ফোকাস দূরত্ব আছে, বস্তু আছে, সবই আছে, ঠিক আছে। তার মানে আমরা জানি কি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি বের করছে যে দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠন করবে, কি গঠন করবে, বিম্ব গঠন করবে। ওকে, তাহলে দেখো সেখান থেকে আমরা লিখতে পারি কি 1/f এদিকে যদি নিয়ে আসি আমরা, তার মানে হচ্ছে যাই 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 1/v ইকুয়াল টু দেখো 1/f কত, 1/f দেওয়া আছে কত দেখো তো, ফোকাস দূরত্ব কত 20 সেন্টিমিটার, তাই না? ফোকাস দূরত্ব কত দেওয়া আছে বলো তো, ফোকাস দূরত্ব কত দেওয়া আছে, এই যে 1/6। ওকে, আর হচ্ছে দেখো তো আমাদের ইয়ার দূরত্ব কত দেওয়া আছে 1 মানে হচ্ছে 20। ওকে, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসবে তোমার, দেখো তো এখান থেকে যদি আমরা ভি বের করি, তখন দেখো তো ভি ইকুয়াল টু লিখতে পারি, এটাকে ডিরেক্ট করে উল্টিয়ে দাও, এখানে কিন্তু একটা মাইনাস আছে। ওকে, উল্টিয়ে দাও, দেখো তো কত হয়ে গেছে 80 সেন্টিমিটার। ওকে, এই যে 80 সেন্টিমিটার, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে, তোমার হচ্ছে বিম্বের দূরত্ব দেওয়া আছে। ওকে, তার মানে হচ্ছে যাই তোমার দর্পণতে বস্তুর দূরত্ব দেওয়া আছে। ওকে, দর্পণতে বস্তুর দূরত্ব দেওয়া আছে, তার মানে হচ্ছে যে আমাদেরকে কি বলছে তোমার, বললো যে দর্পণের মেরুতে কত দূরে বিম্ব গঠন করবে সেটা বের করতে, তাহলে এত দূরে বিম্ব গঠন করবে। ওকে, এবিকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার সরালে, ঠিক আছে, তোমার দেখো তো এবিকে যদি আমি কাকে, এই যে এবিকে যদি তোমার 10 সেন্টিমিটার সরালে, 10 সেন্টিমিটার কী করলে সরালে কি হবে তোমার, 10 সেন্টিমিটার সরালে অবাস্তব বিম্ব গঠন করে, লক্ষ্যবস্তুর দ্বিগুণ আকারে বিম্ব গঠন করে বা সোজা বিম্ব
গঠন করে। ওকে, তাহলে দেখো বস্তুর নতুন দূরত্ব আমরা লিখতে পারবো কত, তার মানে ইউ ইকুয়াল টু লিখতে, দেখো ইউ ইকুয়াল টু লিখতে পারি আমরা বস্তুর নতুন দূরত্ব। ওকে, তার মানে হচ্ছে যাই 20 মাইনাস 10। ওকে, তার মানে হচ্ছে যাই 10 সেন্টিমিটার। ওকে ওকে, এবার দেখো তো ফোকাস দূরত্ব কত হবে আমাদের, তাহলে ফোকাস দূরত্ব হবে তোমার কত, 15 সেন্টিমিটারের কম হবে না? 15 সেন্টিমিটার কম হবে, কারণ হচ্ছে যে দেখো এর কম, তাই বিম্ব কী হবে আমাদের অবাস্তব এবং সোজা হবে। বিম্ব কী হবে, অবাস্তব বিম্ব গঠন করবে এবং হচ্ছে সোজা বিম্ব গঠন করবে। ওকে, এবং কী করবে, সোজা বিম্ব গঠন করবে। আচ্ছা, এবার দেখো তো কেন, কারণ হচ্ছে ভি ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, -80 বাই কত তোমার 3 সেন্টিমিটার। ওকে, 80 বাই 3 সেন্টিমিটার। তখন দেখো তো এটা কী হবে তোমার, দেখো তার মানে কি লক্ষ্যবস্তু দ্বিগুণ আকারে বিম্ব গঠন করে, করে না। লক্ষ্যবস্তুর আকারে বিম্ব গঠন করে, করবে না। ওকে, তার মানে কি হবে তোমার, দেখো তো সোজা বিম্ব এবং এত, তার মানে কি হবে দেখো তো, সোজা বিম্ব গঠন করবে এবং অবাস্তব বিম্বও গঠন করবে। তার মানে হচ্ছে যে কি তোমার অ্যান্সার হবে 1 এবং 3। বুঝতে পারছি? ওকে, দেখি। ওকে, এবার দেখবো আমরা স্থির তড়িৎ থেকে। ওকে, তার মানে দেখো ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ বি হয়, তাহলে তার ভিতরে যে শক্তি জমা থাকে সেটি হচ্ছে কি হবে আমাদের, বলো তো সেটি কি হবে, বলতে পারবা? বলো, হাফ সিবি স্কোয়ার। বুঝতে পারছো? ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ যদি বি হয়, তাহলে তার ভিতরে যে শক্তি জমা থাকে সেটি হচ্ছে কি হাফ সিবি স্কোয়ার। হাফ সিবি স্কোয়ার, এই কি লিখলাম, হাফ সিবি স্কোয়ার। ওকে, হাফ সিবি স্কোয়ার, এই যে এটা, কারণ এটা লাগবে সেজন্য এই জিনিসটা, মানে এই সূত্রটা দেখানোর জন্যই এই প্রশ্নটা রাখছি। ওকে ওকে, পরবর্তী প্রশ্ন দেখি। দেখো 50 কুলম্ব চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, তখন আমরা কি জানি, দেখো তো ইকুয়াল টু কে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার। ওকে, তার মানে হচ্ছে কি ওই বস্তুর মানে কি হবে, ওই বস্তু থেকে তার দূরত্বের বর্গের। ওকে, তাহলে দেখো এটা ইকুয়াল টু জানি কি, ইকুয়াল টু কি জানি আমরা, 9 ইন্টু 10⁹9। ওকে, আর ইন্টু কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো তো কিউ হচ্ছে কত চার্জ 50 এবং আর তার দূরত্ব কত, এত সেন্টিমিটারকে আমরা যদি মিটার নিই, তার মানে কি হবে দেখো তো 0.2 মিটার স্কোয়ার। ওকে, এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসে দেখো তো 1.125। ওকে, তারপর হচ্ছে ইন্টু 10⁻13 and C−1। ওকে, তাহলে দেখো তো 1.125 10⁻13, এটা হলো 10⁻9, তার মানে হচ্ছে এটা। ওকে, বুঝতে পারছি? তখন দেখো তো মানে কোনো বিন্দুতে প্রাবল্য কত, তার মানে হচ্ছে তার মানে নিষ্ক্রিয় বিন্দুটা বের করতে চাইছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। তাহলে তোমার দেখো ধারকত্বের কোনো ধারকের বিভব পার্থক্য হলো কত, 200 ভোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত। ওকে, তখন দেখো সঞ্চিত চার্জের পরিমাণ আমরা কি জানি, কিউ ইকুয়াল টু সিবি। ওকে, কিউ ইকুয়াল টু সিবি। তার মানে দেখো তো আমাদের 2 ইন্টু 10⁻6 কোন ধারকত্বের বিভব পার্থক্য কত আছে, ইন্টু কত 200। ওকে, তাহলে দেখো তো এটাকে যদি আমরা করি কত হবে, 4 ইন্টু 10⁻4 4 ইন্টু 10⁻4। ওকে, তখন দেখো তো কত, 4 ইন্টু 10⁻4, এই যে এত কুলম্ব। তাহলে সঞ্চিত চার্জের পরিমাণ কত হবে, এত কুলম্ব। ওকে, বুঝতে পারছো? দেখো পরেরটা দেখি আমরা। তোমার দেখো 50 কুলম্বের একটি আধান থেকে 50 সেন্টিমিটারের
দূরবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে বলতেছে আমাদের। ওকে, কী বের করতে বলতেছে দেখো তো, ইলেকট্রিক ফিল্ড বের করতে ওই একই ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো কথাগুলো একটু তোমার ভিন্নভাবে বলতে পারে, কিন্তু ওই যে দেখো সেম সূত্রগুলাই ব্যবহৃত হয়। ওকে, তখন দেখো আমরা কে ইকুয়াল টু কি জানি, 9 × 10⁻⁹ ইন্টু কিউ কত, কি হচ্ছে কত 50 কুলম্ব চার্জ, আর হচ্ছে যে আর কত 60 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিই কত বের হবো, এত স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত বের হবে, দেখো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে বের হচ্ছে কত 1.25 ইন্টু 10⁻12, সরি 10⁻12, 1.25 ইন্টু 10⁻12 অ্যান্সার ইনভার্স 1। দেখো মানে একই প্রশ্ন, একই কোশ্চেন সূত্র দিয়ে আমরা সলভ করছি, কিন্তু ভিন্নভাবে বলছে। ওকে, একবার ইলেকট্রিক ফিল্ড বলবে, একবার নিষ্ক্রিয় বিন্দু বলবে, একবার তোমার যে তীব্রতা বলবে, ওকে, একবার প্রাবল্য বলবে, তবে আমরা একই সূত্র দিয়ে সলভ করে নেব। ওকে, এবার দেখো তো, এত চার্জ থেকে এত মিটার দূরত্বে কোনো বিন্দুতে বিভব শূন্য। ওকে, এবার বলছে কি বিভব, ঠিক আছে, বিভব শূন্য, বিভবটা কিন্তু আলাদা। ওকে, তখন দেখো তো ভি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইকুয়াল টু কে ইন্টু তোমার কিউ বাই আর, কিউ বাই আর। ওকে, তখন দেখো আমাদের যদি কি বলতেছে এতক্ষণ, দেখো ইলেকট্রিক ফিল্ড অথবা তোমার ইলেকট্রিক ফিল্ড অথবা দেখো প্রাবল্য, এগুলো যদি বের করতে বলে তখন আমরা কি বের করছিলাম, দেখো তো ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ওকে, ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য কি বের করছিলাম, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর হচ্ছে দেখো তো বিভব বা ভোল্টেজ বের করার জন্য কি ব্যবহার করবো আমরা, ভি ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর। ওকে, তারপর দেখো তো কে এর মান কত, 9 × 10⁹ ওকে, ইন্টু কিউ কত আমাদের দেখো তো 10, আর হচ্ছে আর কত, এই যে 100 মিটার বাই 100। ওকে, ওকে, এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসবে দেখো তো, 9 × 10⁹ 9, 9 × 10⁹ আছে, এই যে 9 × 10⁹। ওকে, দেখো বুঝছো কি না, একদম ইজি। ওকে, এরপর দেখো, ওকে শেষ। দেখো আজকের এমসিকিউগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তুমি যদি এমসিকিউগুলা শেষ করো এবং এই ক্লাসটা দেখো, তাহলে ম্যাথমেটিক্যালি তোমার 2026-এর এসএসসি সিলেবাস থেকে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টার থেকে আমি টাচ করছি। ওকে, আর ম্যাথমেটিক্যালি যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমরা এই প্রশ্নগুলো আমরা সলভ করছি, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। প্রশ্নগুলো সলভ করো এবং তোমরা রিথিংকের পাশে থাকো, ইনশাল্লাহ আরও ভালো কিছু পাবা। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলগুলোতে মোটামুটি তোমাদের সকল সাবজেক্টের জন্য প্লেলিস্টে দেওয়া আছে, ওয়ান শট দেওয়া আছে, ওগুলো তোমরা দেখো এবং রিথিংকে ফলো করো। ওকে, ধন্যবাদ।